প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি প্রভাষক প্রীতিশ কুমার গায়েন আজ তোমাদের সম্মুখে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে। আজ তোমরা জানতে পারবে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প। বাংলাদেশের শিল্প এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে, অর্থনীতির দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। তোমরা আজ এ অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে পারবে। এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানতে পারবে। শিখন ফল সে হচ্ছে শিল্প কি, তা তোমরা ব্যাখ্যা করতে পারবে। শিল্পের কাঠামো, শিল্পের শ্রেণীবিন্যাস তোমরা ব্যাখ্যা করতে পারবে। অতঃপর বাংলাদেশের শিল্পের প্রতিবন্ধকতা বা সমস্যাসমূহ কি, এ সমস্যার সমাধান বা কি, সে বিষয়ে তোমরা আজ জানতে পারবে। এ অধ্যায় শেষে তোমরা এগুলি ব্যাখ্যা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এসো আমরা জেনে নিই প্রথমে যে শিল্প কি। সাধারণত শিল্প বলতে কয়েকটি উৎপাদন প্লান্টের সমষ্টিকে বোঝায়। কিছু ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদন প্লান্টের সমষ্টিকে শিল্প বলা হয়। তো সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে আরেকটু ভালো করে বলতে গেলে বলা যায় যে শিল্প হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি উৎপাদন পরিবেশে প্রাথমিক পণ্যকে প্রক্রিয়াকরণের মাধ্যমে চূড়ান্ত ভোগ্য পণ্যে রূপান্তরিত করা হয়। তো শিল্প হচ্ছে সেই প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক পণ্যকে চূড়ান্ত ভোগ্য পণ্যে রূপান্তরিত করা হয়, বা মধ্যবর্তী পণ্যকে চূড়ান্ত ভোগ্য পণ্যে রূপান্তরিত করা হয়। তো এটাই হলো শিল্প। আর একটা সেন্সে শিল্প হচ্ছে কিছু উৎপাদন প্লান্টের সমষ্টি, কিছু ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়। যেমন বাংলাদেশে আদম যে জুট মিলস রয়েছে, এরকম আরও অসংখ্য জুট মিলস রয়েছে, এদের সমষ্টিকে টোটাল পাট শিল্প বলা হচ্ছে। তো কিছু উৎপাদন প্লান্টের সমষ্টিকে ফার্ম, আবার কিছু কতিপয় ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে শিল্প হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমিক ও প্রাথমিক পণ্যকে চূড়ান্ত ভোগ্য পণ্যে রূপান্তরিত করা হয়। বাংলাদেশের শিল্পের কাঠামো এখন আমরা জানতে পারব। বাংলাদেশ চিরাচরিতভাবে শিল্পে কিছুটা হলেও পশ্চাৎপদ। শিল্পের উন্নয়ন ছাড়া একটি দেশের কিন্তু সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন তা কিন্তু সম্ভব নয়। শুধু কৃষির উপর নির্ভর করেই কিন্তু একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তো সেক্ষেত্রে অবশ্য শিল্পেরও বিকাশ ঘটানো প্রয়োজন, শিল্পায়ন প্রয়োজন। তো বাংলাদেশ চিরাচরিতভাবে কিন্তু শিল্পে পিছিয়ে, এ কারণে 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন যখন হয়েছে, তখন এদেশে কিন্তু কোনো শিল্প কলকারখানা স্থাপন হয়নি। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে সে সময় ইংরেজ সরকার বা ইংরেজ কোম্পানিরা তারা কিন্তু এদেশের কাঁচামাল নিয়ে তাদের দেশে, ইউরোপ, আমেরিকাতে, সেখানে লন্ডনে শিল্প কলকারখানা স্থাপন করেছে। এদেশের কোনো উন্নয়ন তারা চায়নি, তারা এদেশকে শোষণ করতে চেয়েছে। তো সেই ব্রিটিশ ঔপনিবেশিক আমলের জের ধরে এই এলাকা বা আমাদের এই বাংলাদেশ তা কিন্তু শিল্পে অনুন্নত। অতঃপর পাকিস্তানি শাসনামলের দীর্ঘ 25 বছরের শাসনামল, এই শাসনামলে কিন্তু আমাদের দেশ আরও বঞ্চিত হয়েছে। কোনো শিল্প কলকারখানা এখানে স্থাপন হয়নি, বরং এদেশের কাঁচামাল নিয়ে লাহোর, করাচিতে শিল্প কলকারখানা স্থাপিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কারণেই, সঙ্গত কারণে আমাদের দেশ শিল্পে পশ্চাৎপদ বা পিছিয়ে রয়েছে। তবে স্বাধীনতা উত্তর সময়ে, স্বাধীনতার পূর্বে কিছুটা শিল্প কারখানা তৈরি হয়েছিল,
আদমজি জুট মিলস বা অন্যান্য কোম্পানি কিছুটা মাথা তুলেছিল, কিন্তু মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে বা স্বাধীনতা যুদ্ধের সময়ে এই শিল্পের অগ্রগতি তা কিন্তু থমকে দাঁড়ায়, একেবারে ব্যাহত হয়। অতঃপর দেশ স্বাধীনের পরে স্বাধীনতা উত্তর সময়ে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে শিল্পের বিকাশ কার্যক্রম শুরু হয়। নতুন নতুন শিল্পের গঠনে তিনি এগিয়ে আসেন এবং শিল্পায়নের জন্য তিনি সচেষ্ট হন এবং ভারী ভারী শিল্প স্থাপন করেন। শিল্পের প্রসার যাতে হয় সেজন্য তিনি সচেষ্ট হন। তো এ সময়ে বেশ কিছু শিল্প কলকারখানা স্থাপিত হয়। এই শিল্প কলকারখানাগুলি কিন্তু পরবর্তীতে বৃহৎ শিল্পে রূপান্তরিত হয়েছে এবং দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে। তো আমাদের 17-18 সালে আমাদের দেশীয় জিডিপিতে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা দেশীয় অভ্যন্তরীণ উৎপাদনে, মোট দেশজ উৎপাদনের ক্ষেত্রে আমাদের শিল্পের অবদান ছিল একেবারে কম, 13.18%। প্রায় 13.18% অবদান ছিল আমাদের শিল্পের 17-18 অর্থ বছরে। তো এই হচ্ছে শিল্পের কাঠামো। আমাদের দেশে কিছু ভারী শিল্প রয়েছে, বৃহৎ শিল্প, আবার কিছু ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে। তবে আমাদের দেশে কুটির শিল্পটা দীর্ঘদিন ধরে কিন্তু প্রচলিত রয়েছে। তো এই কুটির শিল্পের মাধ্যমে আমাদের দেশীয় শিল্পজাত পণ্যের চাহিদা আমরা পূরণ করে থাকি। মাঝারি শিল্প কিছু রয়েছে। তো 13.18% ছিল আমাদের জিডিপিতে শিল্পের অবদান। এটাই আমাদের শিল্পের কাঠামো। তো প্রিয় ছাত্রীরা, সঙ্গত কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের দেশের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে শিল্পে অনেক পশ্চাৎপদতা রয়েছে। শিল্পে আমরা এখনও অনুন্নত, কারণ আমাদের জিডিপিতে মাত্র 13.18% অবদান রাখতে সক্ষম হয়েছি আমরা শিল্প থেকে। তবে আশাবাদ ব্যক্ত করা যায় যে অদূর ভবিষ্যতে শিল্পে কিন্তু প্রসার লাভ করবে বাংলাদেশ, নিঃসন্দেহে বলা যায়। কারণ নতুন নতুন শিল্পোদ্যোক্তাদের আগমনে শিল্পের অনুকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে এবং শিল্পের বিকাশে সরকার বেশ সচেষ্ট। এজন্য আশা করা যায় যে অনতি বিলম্বে শিল্পের এই সমস্যা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। তো এখন এসো প্রিয় ছাত্রীরা, আমরা জেনে নিই যে শিল্পের শ্রেণীবিন্যাস, শিল্প কত প্রকার এবং বাংলাদেশে কী কী টাইপের, কী কী ধরনের শিল্প বিরাজিত রয়েছে, শিল্প এখানে রয়েছে। শিল্পের শ্রেণী বিভাগ করলে আমাদের দেশে বেশ কিছু শিল্প আমরা দেখতে পাই। প্রথমে আসে বৃহৎ শিল্প বা বৃহদায়তন শিল্প, এরপর আসে মাঝারি শিল্প, এরপর আসে ক্ষুদ্র শিল্প, এরপর আসে কুটির শিল্প, অতঃপর আসে অতি ক্ষুদ্র শিল্প, দেন সংরক্ষিত শিল্প, আবার আসে কি হাইটেক শিল্প, আবার আসে অগ্রাধিকার শিল্প। এই ধরনের শিল্পের শ্রেণীবিভাগ আমরা বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করে থাকি। লক্ষণীয় শিল্পসমূহ এগুলি। তো মূলত আমরা দেখতে পাই যেসব শিল্পের অস্তিত্ব মূলত আমরা বেশি দেখতে পাই, সেগুলোর মধ্যে পড়ে বৃহদায়তন শিল্প বা বৃহৎ শিল্প, এরপর আসে মাঝারি শিল্প, এরপর আসে ক্ষুদ্র শিল্প, এরপর আসে কুটির শিল্প এবং আরেকটি শিল্প আমরা সেটা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে হাইটেক শিল্প এবং সংরক্ষিত শিল্প। এই শিল্পগুলির উন্মেষ বিকাশ এখানে ঘটেছে। এই শিল্পগুলি সম্পর্কে আমরা জেনে নিই এখন। তো প্রথমেই শিল্পের শ্রেণীবিন্যাস করতে গেলে প্রথমে আসে বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প বলতে এমন শিল্পকে বোঝায় যেখানে বৃহত্তর পরিবেশে অধিক সংখ্যক শ্রমিক নিয়োজিত করে উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এরূপ শিল্পের ক্ষেত্রে 230 জনের অধিক শ্রমিকরা কাজ করে এখানে এবং মূলধন থাকে কিন্তু 50 লক্ষ টাকার উপরে। তো এ ধরনের শিল্প সাধারণত বৃহৎ শিল্প হিসেবে পরিচিত। তাহলে 230 জনের অধিক শ্রমিক এখানে কাজ করবে, 230 জনের অধিক শ্রমিক এখানে কাজ করবে এবং বৃহত্তর উৎপাদন ইউনিটে এই উৎপাদন কর্মকাণ্ড পরিচালিত হবে।
সেখানে এবং অধিক সংখ্যক পণ্য উৎপাদিত হবে। তো এই ধরনের শিল্পের মধ্যে আমাদের দেশে রয়েছে পাট শিল্প, চিনি শিল্প, সিমেন্ট শিল্প, বস্ত্র শিল্প। এগুলো হচ্ছে আমাদের, বা সার শিল্প, কাগজ শিল্প, এগুলো হচ্ছে আমাদের বৃহৎ শিল্পের উদাহরণ। এসব শিল্পের ক্ষেত্রে অধিক সংখ্যক শ্রমিক নিয়োগ করা হয় এবং অধিক পরিমাণ মূলধন বিনিয়োজিত করা হয়। এরপর আসছে মাঝারি শিল্প। তো মাঝারি শিল্পটা হচ্ছে এমন একটি শিল্প যেখানে 20 জনের অধিক শ্রমিক কাজ করে কিন্তু 230 জনের অধিক নয়। 20 জনের অধিক শ্রমিক কাজ করবে কিন্তু 230 জনের কম শ্রমিক কাজ করবে, এবং এখানেও মোটামুটি একটি উল্লেখযোগ্য পরিমাণে মূলধন বিনিয়োজিত হয়ে থাকে, এবং এখানে মোটামুটি একটি মাঝামাঝি বৃহত্তর পরিবেশে উৎপাদন কর্মকাণ্ড পরিচালিত হয়। এ ধরনের শিল্পের মধ্যে বাংলাদেশে রয়েছে সাবান শিল্প, নাইলন শিল্প, চামড়া শিল্প। এগুলোই হচ্ছে দেশালা শিল্প, এগুলোই হচ্ছে মাঝারি শিল্পের উদাহরণ। আমাদের দেশে কিন্তু এই মাঝারি শিল্পের পণ্য আমাদের বাজারে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে পেয়ে থাকি। তো বাংলাদেশের ক্ষেত্রে এ ধরনের মাঝারি শিল্পের অনেক মাঝারি শিল্প বিদ্যমান রয়েছে, মাঝারি শিল্পের পণ্য আমরা দেখে থাকি। এরপর যে শিল্পটি আসে সেটি হচ্ছে ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প হচ্ছে এমন একটি শিল্প যেখানে 10 থেকে 20 জন শ্রমিক কাজ করে এবং 25 লক্ষ টাকার নিচে এর মূলধনটা থাকে। এর সম্পদের পরিমাণ থাকে 25 লক্ষ টাকার নিচে, এবং ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে 10 থেকে 20 জন শ্রমিক কাজ করতে পারে। এ ধরনের ক্ষুদ্র শিল্পের অস্তিত্ব আমাদের দেশে আমরা লক্ষ্য করি। যেমন বাংলাদেশের তাঁত শিল্প রয়েছে, রেশম শিল্প রয়েছে, বিড়ি শিল্প, পিতল কাঁসা, লবণ শিল্প, এগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্প। তো এই ক্ষুদ্র শিল্পে কিন্তু 10 থেকে 20 জন শ্রমিক একটি ক্ষুদ্র আয়তন পরিবেশে, ক্ষুদ্র পরিবেশে উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন, এবং এখানে যে স্থায়ী সম্পদ থাকবে, যে মূলধন বিনিয়োজিত হবে, তা 25 লক্ষ টাকার কম হবে। তার মূল্যমান হবে 25 লক্ষ টাকার কম। তো এরূপ শিল্পকে সাধারণত ক্ষুদ্র শিল্প বলা হয়। এরপর আসছে কুটির শিল্প। তো কুটির শিল্প এমন একটি শিল্প যা বাংলাদেশে চিরাচরিতভাবে অত্যন্ত পরিচিত এবং সুবিদিত। এই শিল্পটি হচ্ছে কুটির শিল্প। এখানে 10 জনের অধিক শ্রমিক কখনোই কাজ করে না, 10 জনের কম সংখ্যক শ্রমিক এখানে নিয়োজিত থেকে উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করে। এই উৎপাদন কর্মকাণ্ডটি পরিচালিত হয় একেবারেই ঘরোয়া পরিবেশে, নিজেদের বাড়ির আঙিনাতে এবং বাড়ির কুটিরে বললে ভুল হবে না, কুটির বা বাড়িতে। তো এই ধরনের কুটির শিল্পের কিন্তু অস্তিত্ব আজও আমাদের বাংলাদেশে রয়েছে, চিরাচরিতভাবে রয়েছে এবং ঐতিহ্য বহন করে। এখানে ঘরোয়া পরিবেশে আমাদের নিজেদের শ্রমিকরা, এখানে নিজেদের পরিবারের সদস্যরাই এই শ্রম দিয়ে থাকে এবং শ্রমিক সরবরাহ করে থাকে নিজেদের পরিবার থেকে, এবং খুব স্বল্প পরিমাণ মূলধন আমাদের পরিবার থেকেই এটা সরবরাহ করা হয়, এবং ঘরোয়া পরিবেশে নিজেরাই এই উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা এবং দেখভাল করা হয়। তো এই ধরনের কুটির শিল্প বাংলাদেশে রয়েছে, যেমন মৃৎ শিল্প, বাঁশ ও বেত শিল্প, তারপরে বিড়ি শিল্প, কাঁসা পিতল শিল্প, লবণ শিল্প, এগুলো ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে পর্যায়ে পড়ে। এখানে কোনো ভাড়াটিয়া শ্রমিক ব্যবহার করা হয় না, এবং মূলধনটা কোনো বৃহৎ পরিমাণ বা বড় পরিমাণের সিলিংয়ের কোনো মূলধন এখানে ইউজ করা হয় না। তো এ ধরনের কুটির শিল্প বাংলাদেশে কিন্তু যথেষ্ট সফল, এবং আমরা দেখেছি 68,000 গ্রাম বাংলা জুড়েই এই কুটির শিল্পের অস্তিত্ব বিদ্যমান, এবং এই শিল্প থেকে আমরা অনেক মূল্যবান হাউসহোল্ড বা পারিবারিক গৃহস্থালির কাজে প্রয়োজনীয় অনেক পণ্য বা দ্রব্য আমরা এখান থেকে পেয়ে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যে শিল্পটি আসে সেটি হচ্ছে হাইটেক শিল্প। হাইটেক শিল্প মানে হচ্ছে উচ্চ প্রযুক্তি, আইটি সম্পন্ন, ইনফরমেশন টেকনোলজি বা খুব আইসিটির সাথে সম্পর্কযুক্ত অত্যন্ত আধুনিক ডিজিটাল যে শিল্প, হাই টেকনোলজি এখানে ব্যবহার করা হয়। এ ধরনের শিল্প বাংলাদেশে অনেক রয়েছে, যেমন তৈরি পোশাক শিল্প এখন বর্তমানে কিন্তু একটি হাইটেক শিল্পে পরিণত হয়েছে। তৈরি পোশাক শিল্প অত্যন্ত হাই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এবং হাইটেক শিল্প হিসেবে আখ্যায়িত হয়েছে। আরও কিছু শিল্প, এইসব শিল্পের উৎপাদিত পণ্য আমরা বিদেশে রপ্তানি করে থাকি। এরপর আসে সংরক্ষিত শিল্প।
সংরক্ষিত শিল্পটা আবার কি? সংরক্ষিত শিল্প হচ্ছে এমন একটি শিল্প যেখানে সরকার এই শিল্প কলকারখানা সংরক্ষণ করেন বা এটার দেখভাল করেন, এটা সম্পূর্ণরূপে অপারেট করেন, পরিচালিত করেন। এই সংরক্ষিত শিল্পের আওতায় পড়ে যেমন বিভিন্ন আমাদের টাকশাল একটা সংরক্ষিত শিল্পের মধ্যে পড়ে, টাকশাল যেখানে টাকা তৈরি করা হয়। আবার দেখা যাচ্ছে আমাদের যেহেতু প্রতিরক্ষা খাতের সরঞ্জামাদি আমাদের দেশ থেকে উৎপন্ন হচ্ছে, এখন এই প্রতিরক্ষা খাতের সরঞ্জামাদি যে শিল্প থেকে উৎপন্ন হয়, এই বোমা বা এই আমাদের যে বিভিন্ন মেশিন গান, বিভিন্ন স্টেন গান, বিভিন্ন বন্দুক, এগুলো তৈরি করা হয় প্রতিরক্ষা সরঞ্জাম হিসেবে। তো এই প্রতিরক্ষা খাতের যে শিল্পগুলি রয়েছে এগুলো সংরক্ষিত শিল্প, এগুলো সরকারি নিয়ন্ত্রণ করে থাকেন, সরকারি এর মালিকানা সরকারি পোষণ করে থাকেন, এর মালিকানা দিয়ে থাকেন, সরকার নিজে সরকারের নেতৃত্বে এটি পরিচালিত হয়। তো এই ধরনের শিল্পকে আবার সংরক্ষিত শিল্প বলা হয়। আমাদের দেশে এ ধরনের সংরক্ষিত শিল্প এর অস্তিত্ব বিদ্যমান রয়েছে। আবার অতি ক্ষুদ্র শিল্প রয়েছে। অতি ক্ষুদ্র শিল্পে কিন্তু খুব স্বল্প পরিমাণ মূলধন এবং 5-7 জন খুব অতি ক্ষুদ্র সংখ্যক বা অতি স্বল্প সংখ্যক শ্রমিক নিয়োজিত করে এই ক্ষুদ্র শিল্প পরিবারের সদস্যরাই এই ক্ষুদ্র শিল্পটা নির্বাহ করে থাকেন, ক্ষুদ্র শিল্পটা পরিচালনা করে থাকেন পরিবারের ভিত্তিতে, পরিবারের খুব ছোট্ট পরিবেশে এবং খুব স্বল্প সংখ্যক শ্রমিক, স্বল্প মূলধনের ভিত্তিতে এটি পরিচালিত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বাংলাদেশের ক্ষেত্রে কী কী শিল্প বিরাজমান রয়েছে, কী কী শিল্প এখানে রয়েছে, শিল্পের শ্রেণীবিন্যাস কীভাবে করবে, তা আশা করি তোমরা এখানে বুঝতে সক্ষম হয়েছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে এখন আমরা জানবো বাংলাদেশের শিল্পের সমস্যাসমূহ কী। বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে কিন্তু অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এ সকল প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে আমাদের শিল্পের যে অগ্রগতি তা কিন্তু ব্যাহত হচ্ছে কিছু কিছু সমস্যার কারণে। এই সমস্যাসমূহ সম্পর্কে তোমরা এখন জানতে পারবে। এই সমস্যাগুলি হচ্ছে, প্রথমত আমাদের বাংলাদেশে যে শিল্পের ক্ষেত্রে, শিল্পায়নের ক্ষেত্রে, শিল্পের উন্নয়নের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, যে প্রতিবন্ধকতা রয়েছে, সেটি হচ্ছে প্রথম সমস্যা হচ্ছে মূলধনের সমস্যা, মূলধনের স্বল্পতা। আমাদের দেশে মানুষের আয় রোজগার কম, ফলে সঞ্চয় কম বলে মূলধন কম বলে আমাদের কাছে বিনিয়োগ কম। তো এই মূলধনের অভাবে আমাদের দেশের শিল্প কিন্তু ব্যাহত হচ্ছে, শিল্পের উন্নয়ন ব্যাহত হচ্ছে, শিল্পের অগ্রগতি ঘটছে না, নতুন নতুন শিল্প প্রসার লাভ করছে না। এরপর আসে দক্ষ শ্রমিকের অভাব। আমাদের দেশের শিল্পের পশ্চাৎপদতার একটি অন্যতম কারণ হচ্ছে দক্ষ শ্রমিকের অভাব। সেই ধরনের দক্ষ শ্রমিক আমাদের দেশে নাই যারা এই শিল্প পরিচালনা করবে। কারিগরি জ্ঞানের অভাব। আমাদের দেশের শ্রমিকরা তাদের মধ্যে বা উদ্যোক্তাদের মধ্যে কারিগরি জ্ঞানের অভাব রয়েছে। আধুনিক টেকনোলজি সম্পর্কে তারা অনেক পিছিয়ে, তারা অনেক অনীহা পোষণ করে এবং আধুনিক টেকনোলজি সম্পর্কে, আইটি সম্পর্কে তাদের কোনো নলেজই নেই। এজন্য আমাদের শিল্পের উন্নয়ন ব্যাহত হচ্ছে, শিল্পের প্রসার ব্যাহত হচ্ছে, শিল্পায়ন ঘটছে না। উদ্যোক্তার অভাব। আমাদের দেশের শিল্পের উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে উদ্যোক্তার অভাব। আমাদের দেশে নতুন নতুন শিল্প উদ্যোক্তাদের কোনো উদ্ভাব ঘটছে না, তাদের কোনো আবির্ভাব ঘটছে না, যে কারণে আমাদের শিল্পের উন্নয়ন ব্যাহত হচ্ছে। দক্ষ উদ্যোক্তা ছাড়া কিন্তু শিল্পের প্রসার লাভ করানো যাবে না, শিল্পের উন্নয়ন তা কিন্তু সম্ভব হবে না। এরপর আসছে কাঁচামালের অভাব। শিল্পের উন্নয়ন বা শিল্পের বিকাশের জন্য প্রয়োজনীয় কাঁচামাল তা কিন্তু দরকার, যেটা আমরা কৃষি থেকে পেয়ে থাকি। তো আমাদের দেশে সেই কাঁচামালের কিন্তু অভাব রয়েছে। স্টিল, আমাদের দেশের অনেক শিল্পের কাঁচামাল আমরা বাইরে থেকে আনয়ন করি। আমাদের দেশে যে ভারী শিল্পগুলি রয়েছে, এই শিল্পের যে কাঁচামাল তা আমাদের দেশে আমরা উৎপাদন করতে পারি না। এই কাঁচামালগুলি আমরা বাইরে থেকে ক্রয় করে আমদানি করে নিয়ে আসি। তো এই কাঁচামালের সংকটের জন্য, কাঁচামালের অভাবে আমাদের শিল্পের উন্নয়ন ব্যাহত হচ্ছে। এছাড়া আমাদের উৎপাদিত পণ্য তা কিন্তু আমরা নিজেদের
জীবন নির্বাহ করার কাজে ব্যবহার করি, ফলে এই শিল্পের কাঁচামাল হিসেবে তা ব্যবহারের সুযোগ থাকে কম। এরপর আসছে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অভাব। শিল্পের উন্নয়ন ঘটাতে গেলে, শিল্পের প্রসার ঘটাতে গেলে, শিল্পায়ন করতে গেলে সে দেশের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হতে হবে, উন্নত পরিবহনের ব্যবস্থা থাকতে হবে। তো আমাদের দেশের অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে আধুনিক উন্নত পরিবহনও নাই, যাতায়াত যোগাযোগ ব্যবস্থারও সমস্যা রয়েছে। এখনও আমাদের গ্রাম বাংলার অনেক রাস্তা বর্ষাকালে কর্দমাক্ত থাকে, যে কারণে আমাদের শিল্পের প্রসার ঘটছে না, শিল্পের প্রসার ব্যাহত হচ্ছে। তাছাড়া এক স্থান থেকে অন্য স্থানে শিল্প উৎপাদিত পণ্য, শিল্পজাত পণ্য আদান প্রদানের ক্ষেত্রে উন্নত পরিবহন ও যাতায়াত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন, সে ব্যবস্থার যথেষ্ট অভাব রয়েছে, যে কারণে আমাদের শিল্পের উন্নয়ন ব্যাহত হচ্ছে। এরপর আসছে অনুকূল আবহাওয়া ও পরিবেশ। আমাদের দেশের শিল্পের বিকাশে যে অনুকূল আবহাওয়া ও পরিবেশ দরকার, সে অনুকূল আবহাওয়া ও পরিবেশের কিন্তু অভাব রয়েছে আমাদের দেশে। অ্যাজ এ রেজাল্ট আমাদের শিল্পের উন্নয়ন বা শিল্পের বিকাশ তা কিন্তু সম্ভব হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শিল্পের আরও কয়েকটি সমস্যা রয়েছে, সে হচ্ছে সরকারি দিক নির্দেশনার অভাব। সরকারি সঠিক পদক্ষেপ, ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে এই শিল্পের বিকাশ হতে পারে। তো সরকারের কিছুটা অনীহার কারণে এই আমাদের শিল্পের উন্নয়ন ব্যাহত হচ্ছে। তবে বর্তমান সরকার কিন্তু অনেক সুদূর প্রসারী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সামনে আশা করি বিষয়টি আরও ভালো দিকে যাবে, শিল্পের বিকাশ ঘটবে। তো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, আরও বেশি তৎপর হতে হবে এই বিষয়ে সরকারকে। আচ্ছা, আর আছে আমাদের শিল্পের আর সমস্যা কি? সমস্যা হচ্ছে প্রশিক্ষণের অভাব। আমাদের শ্রমিকদের উন্নত আধুনিক কারিগরি জ্ঞান সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সরকারি পদক্ষেপের মাধ্যমে এই কারিগরি জ্ঞানে তাদের প্রশিক্ষিত করে তুলতে হবে, তাহলেই আমাদের শিল্পের উন্নয়ন ঘটবে, শিল্পের বিকাশ ঘটবে। আমাদের দেশের শিল্পের সমস্যা হচ্ছে বাজার সমস্যা। আধুনিক উন্নত দেশের বাজারে প্রবেশ করতে গেলে যে যোগাযোগ দরকার, সেই যোগাযোগ সমন্বয়ের অভাবে আমাদের শিল্পের বিকাশ ঘটছে না। আর আমাদের দেশের বাজার ব্যবস্থাও অনুন্নত, যে কারণে আমাদের শিল্পের বিকাশ বা প্রসার ঘটছে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই শিল্পায়নের সমস্যা, শিল্পের বিকাশের প্রতিবন্ধকতা সমূহ সম্পর্কে তোমরা জানতে সক্ষম হয়েছ। তাহলে আজ আমরা জানতে পেরেছি শিল্প কি, শিল্পের শ্রেণীবিন্যাস এবং শিল্পের কাঠামো, বাংলাদেশের ক্ষেত্রে শিল্পের সমস্যাসমূহ কি কি, এসব বিষয়ে আমরা আজ জানতে পেরেছি। তোমরা আশা করি এগুলো জানতে সক্ষম হয়েছে এবং তোমরা আশা করি এগুলো ব্যাখ্যা করতে পারবে, লিখতে পারবে, জানতে পারবে, আলোচনা করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। তো আজকের শিখন ফলগুলি তোমরা সুন্দরভাবে আশা করি খেয়াল করেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো সবাইকে আমি আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস অর্থনীতি দ্বিতীয় পত্র ক্লাস থেকে আমি সরে দাঁড়াচ্ছি, প্রতিপাদ্য বিষয় থেকে। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো সকলে।